আজকের এই আয়োজনে সরাসরি ঢুকে পড়া যাক। সরকারি চাকরির লিখিত পরীক্ষা বলতে সাধারণত আমাদের চোখে কি ভাসে? কাঠখোট্টা কিছু প্রশ্ন আর মুখস্থবিদ্যার এক বিশাল পাহাড়, তাই তো? কিন্তু নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রটা যদি একটু অন্যভাবে দেখা যায়, তাহলে পুরো চিত্রটাই পাল্টে যাবে। আসলে এটি শুধু একটা পরীক্ষা নয়, বরং এটি একজন সরকারি কর্মকর্তার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা বাস্তব পরিস্থিতির একটি দারুণ মাস্টার ক্লাস। তো চলুন, এই প্রশ্নপত্রের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব জীবনের দৃশ্যপটগুলোর একদম গভীরে প্রবেশ করা যাক। তো সরকারি দপ্তরে কাজ করার জন্য আসলে কোন কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি? এই প্রশ্নপত্রের ব্যাকরণ বা অঙ্কের প্রশ্নগুলোকে শুধু নম্বর পাওয়ার বাধা হিসেবে না দেখে প্রতিদিনের জনসেবার চ্যালেঞ্জ হিসেবে দেখলে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। কল্পনা করা যাক, একজন কর্মকর্তা তার ডেস্কে বসে আছেন আর তার সামনে একের পর এক সাধারণ মানুষ আসছেন তাদের নানা সমস্যা নিয়ে। এই প্রতিদিনের সমস্যাগুলো সমাধানের জন্যই কিন্তু ঠিক সেই দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে যা এই পরীক্ষায় যাচাই করা হয়েছে। পর্ব ১, দাপ্তরিক যোগাযোগের শিল্প। যে কোনো সরকারি দপ্তরের সবচেয়ে বড় হাতিয়ার হল নির্ভুল যোগাযোগ। কারণ একটা নির্দেশিকা স্পষ্ট না হলে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। আর যোগাযোগের ক্ষেত্রে শুধু শব্দের আক্ষরিক অর্থ জানলেই কিন্তু চলে না, বুঝতে হয় এর পেছনের সংস্কৃতিকেও। যেমন ধরুন, ইংরেজি প্রবাদ গ্রাস্প অল লুজ অল এর আক্ষরিক অনুবাদ না করে প্রশ্নপত্রে বলা হয়েছে এর সমার্থক বাংলা প্রবাদ অতি লোভে তাঁতি নষ্ট লিখতে। একজন সরকারি কর্মকর্তাকে তো প্রতিদিন সাধারণ কৃষক বা তাঁতিদের সাথেই কথা বলতে হয়, তাই না? তাদের নিজেদের ভাষায় তাদের সংস্কৃতির উদাহরণ দিয়ে বার্তা দিলে তা অনেক বেশি কার্যকর হয়। তার মানে সঠিক অনুবাদ মানে শুধু ভাষার রূপান্তর নয়, এটি হলো এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির মেলবন্ধন। আবার যোগাযোগের ক্ষেত্রে নির্ভুলতাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। দাপ্তরিক প্রতিবেদনে একটা ছোট শব্দ বা বানানের ভুলও বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। যেমন ডেটাম বা একটিমাত্র উপাত্ত থেকে যখন অনেকগুলো উপাত্ত বা ডেটা নিয়ে কাজ করতে হয়, তখন এই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝা খুবই জরুরি। একইভাবে ধরুন ঝড়ের পর ফসলের ক্ষতি নিরূপণের একটা প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সেখানে লিফ বা পাতার বহুবচন লিভস সঠিকভাবে ব্যবহার করতে না জানলে পুরো রিপোর্টের মানই তো প্রশ্নবিদ্ধ হতে পারে। নির্ভুল শব্দচয়নই হল সঠিক প্রশাসনিক সিদ্ধান্তের একদম মূল ভিত্তি। এবার আসা যাক পর্ব ২, সামাজিক বন্ধনের দর্শন। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবলে তার সমাজেরই ক্ষতি করে। প্রথম দেখায় মনে হতে পারে সরকারি কাজের সাথে মানুষের বন্ধুত্বের আবার কি সম্পর্ক, কিন্তু প্রশাসন তো কোনো রোবট দিয়ে চলে না, এটি মানুষ দিয়েই তৈরি। একজন আত্মকেন্দ্রিক মানুষ খুব সহজেই নিজের নীতি বিসর্জন দিতে পারে। ধরা যাক এমন একজন কর্মকর্তার কথা যিনি শুধু নিজের লাভের কথাই ভাবেন। তার এই স্বার্থপরতার কারণেই হয়তো একটা পুরো এলাকার উন্নয়ন প্রকল্প মাঝপথে মুখ থুবড়ে পড়তে পারে। কাজেই পারস্পরিক বিশ্বাস আর টিমওয়ার্ক ছাড়া কখনোই একটি সফল প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। চলুন এবার দেখে নিই পর্ব ৩, সামাজিক সমস্যার সমাধান। গণিতকে তো আমরা অনেকেই বেশ ভয় পাই, কিন্তু মজার ব্যাপার হলো এই অঙ্কের সমীকরণগুলোই সমাজের এক একটা বিবাদের বাস্তব সমাধান। চলুন একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন স্থানীয় বাজারের দুই ব্যবসায়ী রহিম আর করিম একটি ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে প্রশাসকের কাছে এসছেন। রহিম ২০০ টাকা খাটিয়েছেন ৬ মাসের জন্য আর করিম ৩০০ টাকা খাটিয়েছেন ১২ মাসের জন্য। বছর শেষে তাদের লাভ হয়েছে ১০০ টাকা। এখন কে কত টাকা পাবে তা নিয়েই যত তর্ক। একজন দক্ষ কর্মকর্তাকে তখন খাতা কলম নিয়ে বসতে হয়। সময়ের সাথে মূলধনের গুণফল বের করলে দেখা যায় রহিমের মোট বিনিয়োগ দাঁড়ায় ১২০০ আর করিমের ৩৬০০ টাকা। এখন আসল চ্যালেঞ্জটা হলো ওই ১০০ টাকার আনুপাতিক বন্টন। হিসাব অনুযায়ী করিমের ন্যায্য পাওনা দাঁড়ায় ঠিক ৭৫ টাকা আর রহিমের ২৫ টাকা। এই ৭৫ সংখ্যাটি কিন্তু শুধুই একটা পরীক্ষার উত্তর নয়, এটি হলো ন্যায় বিচার। সঠিক হিসাব নিকাশের মাধ্যমেই যে সমাজের ছোটখাটো বিবাদগুলো অত্যন্ত স্বচ্ছভাবে মিটিয়ে ফেলা যায়, এটা তারই একটা চমৎকার বাস্তব প্রমাণ। সমস্যা সমাধানের আরেকটি দারুণ বাস্তব দৃশ্যপট দেখা যাক। ধরুন স্থানীয় লঞ্চ ঘাটের ইজারাদার হয়তো দিনের শেষে একটা হিসাব দিয়েছেন, কিন্তু সেই হিসাব কি আদৌ সঠিক? বলা হলো লঞ্চে মোট যাত্রী ছিলেন ৪৭ জন, ডেকের টিকিটের দাম ৩০ টাকা আর ক্যাবিনের দাম ৬০ টাকা। দিন শেষে ইজারাদার জমা দিয়েছেন মোট ১৬৮০ টাকা। এখন প্রশাসকের যদি সন্দেহ হয় যে আসলেই কি কতজন ক্যাবিন আর কতজন ডেকে ছিলেন তার সঠিক হিসাব দেয়া হয়েছে, ঠিক এখানেই বীজগণিত একেবারে জাদুকরের মতো কাজ করে। একটা সমীকরণ তৈরি করলেই আসল সত্যটা বেরিয়ে আসে। সমীকরণটি সমাধান করলে দেখা যায় লঞ্চে কেবিনের যাত্রী ছিলেন ঠিক ৯ জন এবং ডেকের যাত্রী ছিলেন ৩৮ জন। এই গাণিতিক যুক্তি ব্যবহার করে একজন প্রশাসক খুব সহজেই যে কোনো দুর্নীতির চেষ্টা বা হিসাবে গরমিল ধরে ফেলতে পারেন।
বুঝতেই পারছেন, বীজগণিত এখানে শুধু পাঠ্য বইয়ের কোনো বিষয় নয়, এটি হলো অডিট বা নিরীক্ষা করার একটা ভীষণ শক্তিশালী হাতিয়ার। পর্ব ৪ বিশ্বকে জানা। একজন আধুনিক প্রশাসকের জন্য চারপাশের পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক সচেতন থাকাটা একদম অপরিহার্য। এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর দিকে তাকালেই বোঝা যায় একজন সফল প্রশাসককে নিজের এলাকার একেবারে শেকড়ের ইতিহাস থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি সবকিছুরই খোঁজ রাখতে হয়। এই বহুমুখী জ্ঞানই যে কোনো জটিল পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তথ্যের এই দারুণ বৈচিত্র্য। খেয়াল করে দেখুন, একদিকে জানতে হচ্ছে নোয়াখালীর প্রাচীন নাম সমতট, যা স্থানীয় মানুষের ইতিহাস ও ঐতিহ্যের সাথে একজন কর্মকর্তাকে যুক্ত করে। অন্যদিকে জানতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা দেয়। আবার পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং দেশে ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংখ্যা জানাটা অর্থনৈতিক জ্ঞানকে অনেকটাই সমৃদ্ধ করে। এই সব কিছুর নিখুঁত মিশ্রণেই তৈরি হয় একটি সুগঠিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, যা আধুনিক জনসেবায় খুবই জরুরি। সবশেষে একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। ব্যাকরণের সঠিক প্রয়োগ, প্রবাদের পেছনের সংস্কৃতি বোঝা কিংবা আনুপাতিক হারে দ্বন্দ্ব মেটানো, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এর প্রতিটি দক্ষতাই হল সমাজ পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক বা ভিত্তি। দৈনন্দিন এই ছোট ছোট পরিস্থিতিগুলো যিনি যত সুনিপুণভাবে সামলাতে পারেন, তিনি ততটাই সফল একজন জনসেবক হয়ে ওঠেন। একটি সাধারণ প্রশ্নপত্র যে প্রশাসনিক জীবনের এমন নিখুঁত দর্পণ হতে পারে, তা সত্যি চমকপ্রদ, তাই না? একবার ভাবা যাক তো, আমাদের দৈনন্দিন জীবনের আর কোন কোন সাধারণ কাজের মাঝে এমন অসাধারণ দক্ষতা লুকিয়ে আছে।